স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙানো যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, ইদানিং অনেক শিশুকেই বিকাশজনিত সমস্যা বা ডেভেলপমেন্টাল প্রবলেম নিয়ে বেড়ে উঠতে দেখা যায়। শিশুর এই বিকাশজনিত সমস্যার কারণে মা বাবাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। মূলত মা বাবা এই শিশুকে নিয়ে কোথায় যাবেন, কি করবেন, কিভাবে সাপোর্ট দেবেন, এই বিষয়গুলো নিয়ে দিশেহারা হয়ে যেতে হয়। এমনই একটি বাস্তবতায় আজকে আমরা আলোচনা করব শিশুর বিকাশজনিত সমস্যা আসলে কি, এর লক্ষণগুলো কি, কেন হয় এই সমস্যা, কিভাবে এই বিকাশজনিত সমস্যাগুলো ম্যানেজ করা যায়, সেক্ষেত্রে চ্যালেঞ্জগুলো আসলে কি রয়েছে এবং এই চ্যালেঞ্জগুলোর সমাধান কি। আর এই আলোচনায় অংশ নিতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার শাওলি সরকার, সহযোগী অধ্যাপক, শিশু নিউরোলজি বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। দর্শক, চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপা কেমন আছেন? আমি ভালো আছি। আমাদের আজকের বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই আয়োজনে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের শিশুদের বিকাশজনিত সমস্যা বা ডেভেলপমেন্টাল প্রবলেম। তো সেক্ষেত্রে আপনাদেরকে তো প্রত্যেক দিনই নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। এই মুহূর্তে আপনার কাছে যেটি জানতে চাচ্ছি, শিশুর বিকাশজনিত সমস্যা অথবা ডেভেলপমেন্টাল প্রবলেম আসলে কি? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা ডেভেলপমেন্টাল প্রবলেমস এগুলো যদি আমাদের সমাধান করতে হয়, আসলে জানতে হবে যে সমস্যাটি কি, তারপরেই আমরা এটি সমাধানে যেতে পারবো। শিশুর বিকাশ বলতে আমরা কি বুঝি? সেটি হচ্ছে যে বাচ্চার যে ব্রেন এবং স্নায়ুতন্ত্র, এটির সঠিক বৃদ্ধি ও বিকাশ, এটি হচ্ছে নিউরো ডেভেলপমেন্ট। তো এই জায়গাতে আমরা প্যারেন্টসরা কিভাবে বুঝতে পারি যে শিশুর সঠিক বৃদ্ধি বা বিকাশ হচ্ছে নিউরো ডেভেলপমেন্ট সাইডে? সেটি হচ্ছে যে বাচ্চা যদি সঠিক সময়ে হাঁটতে পারে, কথা বলতে পারে, শিশুর যদি আচরণগত কোনো সমস্যা না থাকে, কিংবা শিশুর মধ্যে অতিরিক্ত অস্থিরতা, সামাজিক যোগাযোগ দক্ষতার অভাব, এগুলো যদি না থাকে, তখন আমি বুঝি যে আমার বাচ্চাটি বিকাশজনিতভাবে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। কিন্তু এগুলোর কোথাও যদি কোনো প্রবলেম মনে হয়, তাহলে কিন্তু আমরা চিন্তা করব যে শিশুটির বিকাশজনিত কোনো সমস্যা হচ্ছে। মোটা দাগে আমাদের দেশে যে আমরা যে কমন যে নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেমসগুলো দেখে থাকি, তার আমরা অনেকেই এই নামগুলো শুনেছি, যেমন অটিজম, এছাড়াও আছে সেরিব্রাল পালসি জনিত সমস্যা, এছাড়া ADHD বা শিশুর অতি চঞ্চলতাজনিত সমস্যা, বুদ্ধিমত্তার বিকাশজনিত কিছু সমস্যা বা ইন্টেলেকচুয়াল প্রবলেমস যখন হয় সেগুলো, এছাড়াও কিছু সিনড্রোমিক ক্ষেত্রে যেমন ডাউন সিনড্রোম বা অন্যান্য সিনড্রোমিক যেসব প্রবলেম থাকে সেগুলো, এগুলো কমন শিশুর বিকাশজনিত যে সমস্যা সেগুলো। কিভাবে এই বিকাশজনিত সমস্যাগুলোর সঠিক ডায়াগনোসিস করা সম্ভব? শিশুর এই বিকাশজনিত সমস্যাগুলোর জন্য প্রথমেই যেটি দরকার সেটি হচ্ছে অভিভাবকদের সচেতনতা। সাধারণত দেখা যায় যে একটি শিশু যখন সঠিকভাবে সঠিক সময়ে ঘাড় শক্ত হয়, বসতে পারে, দাঁড়াতে পারে, হাঁটতে পারে এবং শিশু সঠিক সময়ে কথা বলতে পারে, তার মধ্যে যদি কোনো ধরনের অতি চঞ্চলতা না থাকে বা কোনো আচরণজনিত কোনো সমস্যা না থাকে, তখন আমরা বুঝি যে শিশুটি সহজভাবে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। এছাড়াও যেমন শিশুটি যদি চোখে চোখে তাকায় ঠিকমতো এবং ডাকলে সাড়া দেয়, এই দিকগুলো যখন ঠিক থাকে, তাহলে আমরা বুঝি যে শিশু সামাজিকভাবে সক্ষম। তো এই জায়গাগুলোতে যদি কোথাও বাবা মা মনে করেন যে তার শিশুটির সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু অভিভাবকই প্রথম নির্ণয় করতে পারেন যে শিশুটির মধ্যে বিকাশজনিত কোনো সমস্যা হচ্ছে কিনা। সেক্ষেত্রে প্রথমেই চলে আসতে হবে একজন শিশু বিশেষজ্ঞ বা শিশু নিউরোলজি বিশেষজ্ঞের কাছে। এরপর যেটি দরকার হয় সেটি হচ্ছে একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। এর মাধ্যমে প্রথমে তার যে এই বিকাশজনিত পিছিয়ে থাকার কারণটি নির্ণয় হয় এবং এর পরবর্তীতে কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন ধরনের সমস্যা হচ্ছে, তারপরে সেটির ম্যানেজমেন্টে আমরা এগিয়ে যাই। তাহলে আমরা জানলাম যে অটিজম, ডাউন সিনড্রোম, বুদ্ধি প্রতিবন্ধিতা, এগুলি সবই হচ্ছে বিকাশজনিত সমস্যা, তাই না? এই সমস্যাগুলোর আসলে ম্যানেজমেন্ট কীরকম হবে? ম্যানেজমেন্ট করার আগে আসলে ইনভেস্টিগেশন করাও প্রয়োজন। এই যে কিছুক্ষণ আগে বললাম যে ডায়াগনোসিসের ব্যাপারটা, প্রথমে প্যারেন্টসরা এটি বুঝে যখন যাচ্ছেন কোনো বিশেষজ্ঞের কাছে, শিশু বিশেষজ্ঞ বা শিশু নিউরোলজি বিশেষজ্ঞের কাছে, এরপর কিন্তু সেই ইনভেস্টিগেশনের প্রশ্নটি আসে। তো আমরা সেসব ক্ষেত্রে কিন্তু সফিস্টিকেটেড কিছু ইনভেস্টিগেশনের সাহায্য নিয়ে থাকি, যেমন MRI বা সিটি স্ক্যান, ব্রেইন, EEG,
বিভিন্ন রক্তের বিভিন্ন ধরনের টেস্ট, যেমন যদি কোনো মেটাবলিক সিনড্রোম আমরা সাসপেক্ট করি সেগুলো স্ক্রিনিং। এছাড়াও বর্তমান যুগের সাপেক্ষে একটি জরুরি যে ইনভেস্টিগেশন চলে এসেছে সেটি হচ্ছে জেনেটিক টেস্টিং। এই ধরনের ইনভেস্টিগেশনগুলো কিন্তু আমরা ইদানিং করে থাকি। তো সেই ইনভেস্টিগেশনের সাপেক্ষে কিন্তু পরবর্তীতে আমাদের ম্যানেজমেন্টের পার্টটা আসে। তো যে ধরনের সমস্যা আমরা নির্ণয় করি সে অনুযায়ী সাধারণত দেখা যায় যে বিকারজনিত সমস্যায় মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ লাগে, যেখানে পেডিয়াট্রিক নিউরোলজিস্টের পাশাপাশি থেরাপিস্টরা কাজ করে থাকেন, যেমন আর্লি ইন্টারভেনশন রিলেটেড কাজ করে থাকেন ডেভেলপমেন্টাল থেরাপিস্টরা। এছাড়াও ফিজিওথেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটরস, তারা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকেন এই মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচে। তো সেই ক্ষেত্রে একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন হয় এই ম্যানেজমেন্টের জন্য। ডায়াগনোসিসের যে বিষয়গুলো আসলো সেখানে তো আমরা এটাও জানি যে বর্তমান আধুনিক বিশ্বে জেনেটিক টেস্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ডায়াগনোসিসের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশে কি আমরা জেনেটিক টেস্টে যেতে পেরেছি? বাংলাদেশে এখন আসলে খুবই কম সংখ্যক প্রতিষ্ঠানে জেনেটিক টেস্ট হয়, তবে যেখানে হচ্ছে, যে জায়গাগুলোতে হচ্ছে, তারা ভালোই জেনেটিক টেস্টগুলো করতে পারছেন এবং আমাদের অনেক ডায়াগনস্টিক এলডও কিন্তু আসছে এখান থেকে, যে আমরা এই বিকারজনিত যে সমস্যাগুলো সেগুলোতে কিছু কিছু স্পেসিফিক যে মিউটেশন এগুলো পাচ্ছি এবং তখন কিন্তু সেই অনুযায়ী আমরা চিকিৎসা ক্ষেত্রেও যেতে পারছি। বিশেষ করে দেখা যায় যে বাচ্চাদের কোনো নিউরোমেটাবলিক সিনড্রোম কিংবা এপিলেপসির জনিত কারণে পরবর্তীতে বিকারজনিত সমস্যা হচ্ছে, এদের ক্ষেত্রে কিন্তু জেনেটিক ডায়াগনোসিসটা খুবই সফলভাবে এটা ট্রিটমেন্ট দেওয়াটা সম্ভব হচ্ছে। তো যদিও বাংলাদেশে জেনেটিক টেস্ট বিষয়ে অনেক স্টিগমা বা কুসংস্কার কাজ করে, যেমন অনেকে ভাবেন যে জেনেটিক টেস্ট করব, এখানে যদি না আসে তো আমার কি উপকার হবে, এই জেনেটিক টেস্টটি করে আমরা কি এটার মাধ্যমে কোনো চিকিৎসা আসলে সঠিকভাবে যেতে পারবো কিনা, এই ধরনের বিভিন্ন স্টিগমা এবং বাধা প্রতিবন্ধকতা কাজ করে এইসব ক্ষেত্রে। তো এছাড়াও যেহেতু টেস্টটি একটু ব্যয়বহুল, সেজন্য অনেকে মনে করেন যে এত ব্যয়বহুল টেস্ট করার পরে আসলে এটির কি সমাধান হবে। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটি জেনেটিক টেস্ট সাধারণত 60 থেকে 70% ক্ষেত্রে হয়তো একটি ডায়াগনোসিস এনে দিতে সক্ষম হয়, কিন্তু বাকি অনেক সময়ই 20-30% অজানাই থেকে যায়। সেটি মেনে নিয়ে আসলে যাদের পক্ষে করা সম্ভব তাদেরকে এখন জেনেটিক টেস্টই করতে হয়, যেহেতু আমাদের এখানে এখনও গভর্নমেন্ট থেকে এই রিলেটেড কোনো সাপোর্ট নেই, যেটি অনেক উন্নত বিশ্বে হয়ে থাকে, যে নিউবর্ন স্ক্রিনিং বা জেনেটিক টেস্টটি আসলে তাদের ইন্স্যুরেন্সের, হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারে চলে আসে, কিন্তু আমাদের কিন্তু এই সিস্টেমটি নেই। সেক্ষেত্রে বাবা মাকেই কিন্তু নিজের কষ্টার্জিত অর্থ খরচ করে জেনেটিক টেস্টটি করতে হয়। তবে একবার করে ফেললে যেটি সুবিধা হয় যেটি হচ্ছে যে যদি তার নির্দিষ্ট কোনো জেনেটিক মিউটেশনের কারণে প্রবলেম হয়, তাহলে কিন্তু এটি যেমন এই বাচ্চাটির ম্যানেজমেন্টেও হেল্প করে, এছাড়া হচ্ছে যে তার পরবর্তী গর্ভাবস্থায় পুনরায় এই ধরনের বিকারজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটিও অনেক ক্ষেত্রে নির্ণয় করা সম্ভব হয়। তবে আশার ব্যাপার হচ্ছে এই যে জেনেটিক ডায়াগনোসিসের মাধ্যমে আমরা বেশ কিছু শিশুকে ইতিমধ্যে চিকিৎসা দিতে সক্ষম হয়েছি এবং তাদের বিকারজনিত সমস্যাতেও অনেকটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে জেনেটিক টেস্ট কোথায় কোথায় করা হয়? বাংলাদেশের জেনেটিক টেস্ট এখন পর্যন্ত বাংলাদেশে একদম বিশেষায়িতভাবে যদি বলি, যেটা হোল এক্সোম সিকোয়েন্সিং কিংবা মাইক্রো এরে মাইটোকন্ড্রিয়াল অ্যাসেসমেন্ট, যেটা মাইটোকন্ড্রিয়াল সিকোয়েন্সিং, এইটা করা হয় নিউরোজেন হেলথ কেয়ারে। এছাড়াও আরও অনেক প্রতিষ্ঠানও এখন এগিয়ে আসছে, তবে আগে এই সুবিধাটা ছিল না। তখন হয়তো আমাদেরকে ব্লাড কালেক্ট করে পার্শ্ববর্তী দেশে বা অন্য বাইরে কোথাও পাঠাতে হতো। তবে সুখের বিষয় হচ্ছে যে আমাদের এখানে এখন নিজস্ব ল্যাবে নিজস্ব জেনেটিসিস্ট এবং প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এখানে এখন জেনেটিক টেস্ট করা সম্ভব হচ্ছে এবং একদম উন্নত বিশ্বের মতোই। বাংলাদেশে বিকাশজনিত সমস্যার যে শিশুরা রয়েছে তাদের ম্যানেজমেন্টের কি কি সুযোগ সুবিধা রয়েছে, উত্তরটা নেব, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেয়ে সাতবাড়ি জেলা অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, এই ঘরটা নীল কেন? এটা নীলুর জন্য। এই নামে তো আমার বাবাটাকে। সেই হাসি খুশি নীলুর জন্য। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি আলোচনায়।
আপা, বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম যে বাংলাদেশে বিকাশজনিত সমস্যায় যারা আছে, যে শিশুরা, তাদের চিকিৎসার ক্ষেত্রে বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে? বাংলাদেশে আসলে অনেক কাজই হচ্ছে এই বিকারজনিত সমস্যাগুলো নিয়ে। যেমন আমাদের দেশে অনেক ধরনের স্ট্রাকচার আছে যেখানে এই বিকারজনিত সমস্যাগুলো নিয়ে কাজ হয়। যেমন আমাদের 35টি মেডিকেল কলেজে শিশু বিকাশ কেন্দ্র রয়েছে, এছাড়াও প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র রয়েছে, তাছাড়া সিআরপি এবং অন্যান্য বিশেষায়িত প্রতিষ্ঠান যেমন ইপনা, এছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং আমার ইনস্টিটিউট বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট, তারা নিয়মিতই শিশু বিকারজনিত সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছেন। এছাড়াও আছে বিভিন্ন বিশেষায়িত থেরাপি সেন্টার্স এবং স্কুলস, তারাও কিন্তু নিজের নিজের মতো করে কাজ করে যাচ্ছেন। তো বলতে হবে যে আসলে খুব খারাপ কিন্তু নেই। প্রবলেম হচ্ছে কিছু জায়গায়, সেটা হচ্ছে যে সমন্বয়ের কিছু অভাব থাকছে, এটাই হচ্ছে একটি চ্যালেঞ্জ। যেমন দেখা যাচ্ছে যে আমাদের যে শহরাঞ্চল এবং গ্রামাঞ্চল, আমি যদি দুই ভাগে ভাগ করি, দুই জায়গাতে চ্যালেঞ্জ আসলে দুই রকম বা ভিন্ন। যেমন শহরাঞ্চলে দেখা যায় যে সার্ভিস অনেক আছে, কিন্তু একটু ছড়ানো ছিটানো, নিজেদের মধ্যে সামঞ্জস্যতা বা সমন্বয়ের কিছু অভাব দেখা যায়। আর গ্রামাঞ্চলে যেটি হচ্ছে যে সার্ভিসই নেই হয়তো, এবং অনেক সময় দেখা যায় যে প্যারেন্টসরা কুসংস্কারের কারণে কিংবা আশেপাশের মানুষ কি বলবে, আমার বাচ্চাকে প্রতিবন্ধী বলবে, এসব কারণে অনেক সময় সেই সব সার্ভিস খুঁজেও নিচ্ছেন না বা অপেক্ষা করছেন যে শিশুটি হয়তো নিজে নিজেই ভালো হয়ে যাবে। গ্রামাঞ্চলে স্টিগমাগুলো বেশি কাজ করছে। যারা শহরাঞ্চলে দেখা যায় যে অনেক প্রতিষ্ঠান আছেন যারা কাজ করে থাকেন, কিন্তু কস্ট বা ব্যয়বহুলতা, যেটা ব্যয়ের ব্যাপারটা এক এক প্রতিষ্ঠানে এক এক রকম, সেটি কিন্তু নির্দিষ্ট কোনো রেগুলেটরি বডির মাধ্যমে সেটি নির্ণয় হচ্ছে না। আর গ্রামাঞ্চলে যেটি হচ্ছে যে এটি পাওয়াই যাচ্ছে না। যদি এই সার্ভিসগুলো নিতে হয় তাদেরকে গ্রাম থেকে অনেক দূরে দূরে বড় বড় শহরে জার্নি করে আসতে হয়, আধা ঘন্টা, 1 ঘন্টা, 5 ঘন্টার রাস্তা, যে জন্য তারা পরবর্তীতে অনেক সময় এগুলোর সাথে অ্যাটাচ থাকতে পারছেন না। এছাড়া শহরাঞ্চলে দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে যে স্কুলগুলা বলা হয় ইনক্লুসিভ স্কুল, অনেক সময় দেখা যায় যে সেখানে বাচ্চাদের ওই ইনক্লুসিভিটির ব্যাপারটা থাকে না। সেই বিশেষায়িত যে শিক্ষক যারা এই বিষয়ে এডুকেটর, স্পেশাল এডুকেটর, তাদের সংখ্যা খুবই অপ্রতুল, গ্রামাঞ্চলে তো নেই বললেই চলে। তো এই ধরনের বিভিন্ন চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জের পাশাপাশি ভালো যে দিকগুলো হচ্ছে, অনেকে এই রিলেটেড অনেক ধরনের কাজ করছেন, যেমন গবেষণা রিলেটেড অনেক কাজ হচ্ছে। এছাড়াও অনেকের ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকছেন, যেমন একজন ট্রিপল ইঞ্জিনিয়ার শোভন, সে যেটা করছে যে এই যে যারা প্রতিবন্ধকতার শিকার তাদের জন্য বিশেষায়িত কিছু হুইল চেয়ার তৈরি করেছেন, যেটার মাধ্যমে ইভেন এই হুইল চেয়ারকে অটোমেটেডভাবে জয়স্টিক দিয়ে চালানো সম্ভব হচ্ছে। সেই হুইল চেয়ার দিয়ে সে একটি প্রতিবন্ধী ব্যক্তি ইভেন দাঁড়িয়েও পর্যন্ত যেতে পারছে, মানে চাহিদা অনুযায়ী সাপোর্ট দেয়া। এক্স্যাক্টলি, যেটাকে আমরা বলি টেইলর মেড। এছাড়া বিভিন্ন প্যারেন্টস গ্রুপ যারা কাজ করছেন, তারা যেমন একটা নিউরোশেড অ্যাপ তৈরি করেছেন। সেই অ্যাপের মাধ্যমে একই প্ল্যাটফর্মে চিকিৎসক এবং হচ্ছে তার থেরাপিস্ট, প্যারেন্টস সব এক প্ল্যাটফর্মে চলে আসতে পারছেন। এই যে নিজস্ব উদ্যোগগুলো আমরা জানি যে হচ্ছে, কিন্তু সবাই সমন্বিত না। কেউ কেউ আমরা জানি, কেউ কেউ হয়তো জানি না। কিন্তু সমন্বিত না হলে তো যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির সাপোর্ট প্রয়োজন, সে তো সঠিক সাপোর্টটা পাবে না। এক্স্যাক্টলি, তো সেই জায়গাতেই আমার মনে হয় যে এইগুলো আমাদের চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জগুলোকে আসলে নির্ণয় করে সেই জায়গাতে কাজ করতে হবে। আপনি অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলেছেন, এই চ্যালেঞ্জগুলোর বাইরে আসলে আরও কি কোনো চ্যালেঞ্জ রয়েছে? খুবই সুন্দর একটি প্রশ্ন। এই প্রসঙ্গে বলতে চাই যে খুবই রিসেন্টলি আমি দেশের বাইরে একটি কনফারেন্সে অংশগ্রহণ করেছিলাম। তো সেই কনফারেন্সে যাওয়ার আগে, যেহেতু এটির বিষয়বস্তু এরকমই ছিল, আমি অভিভাবকদের কাছ থেকে কিছু মতামত গ্রহণ করেছিলাম যে তারা কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হন। তো সেখান থেকে আরও কিছু চ্যালেঞ্জ তারা বলেছেন আমাকে, যেটি আমি এখন বলতে চাই। যেমন এখানে একটি বাচ্চা জন্মের পর থেকে যদি শুরু করি, নিউবর্ন স্ক্রিনিং, যেটা বাইরের অনেক দেশে এখন আছে, সেটি কিন্তু আমাদের দেশে অপ্রতুল, নিউবর্ন স্ক্রিনিং হয় না। এছাড়াও হাই রিস্ক বাচ্চাদেরকে নির্ণয় করার জন্য যে প্রোটোকল, নির্দিষ্ট প্রোটোকল, সেরকম কিছু কিন্তু আমাদের দেশে এখনও তৈরি হয়ে ওঠেনি। তারপর যখন শিশুটি বড় হচ্ছে এবং বিকাশজনিত সমস্যা দেখা যাচ্ছে, তখন বাচ্চাটিকে নিয়ে যেখানে তারা যাচ্ছেন, দেখা যাচ্ছে যে হয়তো সমন্বয়ের অভাবহীনতা তারা বোধ করছেন। এরপর যখন বাচ্চার যে দায়িত্ব সেটি পুরোপুরি অভিভাবকদের উপর আসছে, কিন্তু তাদের সেই যে ফিনান্সিয়াল ক্যাপাসিটি সেটি হয়তো অনেক সময় এরকম থাকছে না। আবার তাদেরকে, যেমন কর্মজীবী বাবা মায়ের ক্ষেত্রে, তাদেরকে যে একটি ইনক্লুসিভ ডে কেয়ার বা স্কুলে রেখে যাবেন, সেই সংখ্যাও কিন্তু খুবই কম। এবং ফিনান্সিয়াল যে স্ট্রাকচারটা, সেটিও আসলে দেখা যায় এক এক প্রতিষ্ঠানে এক এক রকম থাকছে। এরপরেও বাইরের বিশ্বে যেটা আছে রেসপাইট কেয়ার বলে, মানে আমার একটি বিশেষ শিশু থাকলে আমি যে সারাক্ষণ এই বাচ্চাটিকে নিয়ে কাজ করছি, আমি ক্লান্ত কিন্তু বোধ করব। তখন বাবা মাকে একটু বিশ্রামের জন্য হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ ওই বাচ্চাটির দায়িত্ব নিয়ে বাবা মাকে একটু রেসপাইট কেয়ার বা বিশ্রামের সুযোগ দেওয়া হয়। এখানে কিন্তু নিরলস পরিশ্রম বাবা মাকেই করে যেতে হচ্ছে।
এছাড়াও যেটি হচ্ছে যে গ্রামের যেটি বললাম স্কুলের অভাব, এছাড়াও বাচ্চারা যখন বড় হচ্ছে তখন যে তাদের ভোকেশনাল ট্রেনিংয়ের কথা আমরা বলি, সেই ভোকেশনাল ট্রেনিংয়ের কিন্তু ইনস্টিটিউট খুবই কম। আর এই বাচ্চারা হয়তো 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত সার্ভিসটি পায়। এরপর যে তারা বড় হয়ে গেল, এরপরে তাদের যে পুনর্বাসন এবং বড় হয়ে যাওয়ার পর তাদের যে কর্মক্ষেত্রে যোগদান, কোনো কাজ করে নিজের স্বাবলম্বিতা অর্জন করা, কিংবা যদি সেরকম স্বাবলম্বিতা অর্জন করতে নাও পারেন, তার যে বাবা মার পরে এই ব্যক্তিগুলোর কি হবে, সেই বিষয় কিন্তু প্রতিষ্ঠানগুলো খুবই কম, যেটি বিষয়ে তারা আমাকে জানিয়েছেন। অনেকগুলো চ্যালেঞ্জের কথা আপনি বলেছেন, তো এই চ্যালেঞ্জগুলোর উত্তরণের উপায়টা কি? আমার মনে হয় যে এই চ্যালেঞ্জগুলো তো আর একা একা এই উত্তরণ করা সম্ভব না। এই প্রথমেই যে কথাটি আসলো যে আমরা ফ্র্যাগমেন্টেড বা একটু সমন্বয়হীনভাবে কাজ করি, আমরা প্রত্যেকেই ভালো ভালো কাজ করি, কিন্তু আমাদের প্রত্যেক যে মাল্টিডিসিপ্লিনারি সেক্টরে যে সমন্বয় সেটি করা দরকার, এবং গভর্নমেন্ট লেভেলে এটার পলিসিটা মেক করা দরকার। পলিসিগুলো যদি থাকে আমাদের নির্দিষ্ট এবং দেখা যায় যদি ইনস্টিটিউটগুলো তৈরি হয়, গভর্নমেন্ট লেভেলেই হোক বা প্রাইভেট লেভেলেই হোক, আরও বেশি যদি ইনস্টিটিউট তৈরি হয়, টেলিকমিউনিকেশন সার্ভিস তৈরি হয়, এছাড়াও এই সচেতনতা আমাদের হয়তো বিভিন্ন, যেমন আপনার সাথে আমি কথা বলছি, এরকমভাবে যদি আমাদের বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কাজগুলো করা হয়, প্যারেন্টসরাও স্টিগমা ভেঙে এগিয়ে আসবে। আমরা আমাদের সঠিক রিসার্চের মাধ্যমে জানতে পারবো আমাদের আসলে এখানে এই বিশেষ চাহিদা সম্পন্ন কিংবা হচ্ছে বিকারজনিত সমস্যা সম্পন্ন শিশুদের সংখ্যা কেমন, তাদেরকে আমরা কিভাবে পুনর্বাসিত করতে পারি। এবং যখন এই ডেটা আমাদের থাকে তখনই কিন্তু পরবর্তী রিসার্চ এবং পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া সম্ভব হয়। তো এই জায়গায় সবাইকে আসলে সমন্বিত কাজ করাই প্রয়োজন। মা বাবা কোন সময় বুঝবেন যে তার বেড়ে ওঠা সন্তানটির মধ্যে বিকাশজনিত সমস্যা বিকাশ ঘটছে এবং তখন তিনি কি করবেন? আসলে দেখা যায় যে এই জিনিসটি অনেক ছোটবেলা থেকেও কিন্তু আসতে পারে। যেমন একটি শিশু জন্মগ্রহণ করার পরে অনেক সময় দেখা যায় দেরিতে কান্না করে, তার শ্বাস নিতে দেরি হয়, বাচ্চার নীল কালো হয়ে যায় জন্মের পর, কিংবা কোনো তার খিঁচুনি হয়, অনেক সময় দেখা যায় রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়। এই ধরনের বাচ্চাদেরকে কিন্তু আমরা বলে থাকি হাই রিস্ক নিওনেট বা নবজাতক। তাদেরকে কিন্তু প্রথম থেকেই আমরা একটি টুল যেমন ইউজ করি RNDA, র্যাপিড নিউরো ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট, যেমন শিশু বিকাশ কেন্দ্রগুলোতে এটি নিয়মিতই করা হয়ে থাকে, এবং যেহেতু এই টুলসগুলো সব মেডিকেল কলেজ হাসপাতালেই ব্যবহৃত হয়, তো এই বাচ্চাদেরকে নির্ণয় করে বাবা মার কিন্তু মনে রাখতে হবে যে আমার এই সমস্যাগুলো যে বাচ্চার মধ্যে হচ্ছে তার মধ্যে কিন্তু বিকারজনিত সমস্যা থাকতে পারে। সেই ক্ষেত্রে একদম ছোট্টবেলা থেকেই নিয়ে আসতে হবে এই শিশু বিকাশ কেন্দ্রগুলোতে, এবং তখন খেয়াল রাখতে হবে যে শিশুর যেমন 3 মাস বয়সে বাচ্চার ঘাড় শক্ত হয়, 6 মাস বয়সে বাচ্চা সাপোর্ট সহ বসতে পারে, 8 মাস বয়সে বাচ্চা পুরোপুরি বসতে পারে, 1 বছর বয়সে সাধারণত বাচ্চা দাঁড়াতে শিখে, এবং 14 মাসের মধ্যে সাধারণত হাঁটা শিখে যায়। তো এটি হচ্ছে আমার মোটর ডেভেলপমেন্ট। এখানে কোনো দেরি হচ্ছে কিনা, হলে সাথে সাথে কিন্তু যে পর্যায়ে এটি বাবা মা বুঝতে পারবে নিয়ে আসতে হবে। এছাড়া কথা বলা বা ভাষা বিকারজনিত ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার ক্ষেত্রে যে কোনো সময়ে আমরা বলি ফার্স্ট 1000 ডেজ খুবই গুরুত্বপূর্ণ। তার মানে বাচ্চার গর্ভাবস্থা থেকে শুরু করে 2 বছর বয়স পর্যন্ত এই সময়টুকু বাচ্চার বিকাশের জন্য খুবই জরুরি। তো এই সময়টির মধ্যে দেখা যায় বাচ্চার যদি দেখা যায় 1 বছর বয়সে সে এক শব্দে কথা বলছে না, চোখে চোখে দেখা যায় তাকাচ্ছে না, কিংবা আমি যদি আঙ্গুল দিয়ে কোনো দিকে নির্দেশ করছি সেদিকে বাচ্চা লক্ষ্য করছে না, তাহলে কিন্তু এটিকে একটি রেড ফ্ল্যাগ সাইন চিন্তা করতে হবে। এটি কিন্তু খুব ছোট বয়স 1 বছর, কিন্তু এরপরেও আমরা যদি দেখি যে 15 মাস থেকে 18 মাস বয়সে বাচ্চা যদি নিজের মতো খেলতে থাকে, বাচ্চা যদি ডাকলে সাড়া না দেয়, এবং বাচ্চাকে যদি সিঙ্গেল একটা বডি পার্ট দেখাতে বললাম দেখাতে পারছে না, এবং নিজের জগতেই হারিয়ে থাকছে, তাহলে কিন্তু সাথে সাথেই আনতে হবে। আগে অনেক সময় ধারণা ছিল যে হ্যাঁ আমার বাচ্চা কথা বলবে, আরও অপেক্ষা করি 3 বছর বয়স হলে হয়তো কথা বলবে, আমার ফ্যামিলিতে তো কেউ একজন দেরিতে কথা বলেছিল। কিন্তু এখন যে বলা হয় যত আর্লি আমার মনে হবে যে আমার বাচ্চাটিতে কোনো একটা বিকারজনিত ক্ষেত্রে দেরি হচ্ছে, তত দ্রুতই বাচ্চাকে আসলে এই ধরনের বিভিন্ন বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোতে নিয়ে আসতে হবে। শিশুর মধ্যে এ ধরনের বিকাশজনিত সমস্যা দেখা দিলে শিশুকে নিয়ে মা বাবা কোথায় যাবেন, সেই প্রতিষ্ঠানগুলো আসলে কোথায় অবস্থিত, সেই প্রতিষ্ঠানগুলোর নাম কি, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে জানবো আরও একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, এই ঘরটা নীল কেন? এটা নীলুর জন্য। এই নামে তো আমার বাবাটাকে। সেই হাসি খুশি নীলুর জন্য। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রোবিয়া ল্যাক। থাকো রঙিন।
দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরে যাচ্ছি মূল আয়োজনে। যে প্রশ্নটি ছিল বিরতিতে যাবার আগে, যে আমাদের বাবা মা যদি তাদের সন্তানের মধ্যে বিকাশজনিত সমস্যার কোনো লক্ষণ দেখে থাকেন, যে লক্ষণগুলোর কথা আপনি বললেন একটু আগে, তখন আসলে ওই শিশুকে নিয়ে তারা কোথায় যাবেন? সেক্ষেত্রে আমি বলতে পারি যে ঢাকা এবং ঢাকার বাইরেও সমস্ত জেলাগুলোতে তারা যেতে পারেন হচ্ছে যে আমাদের 35টি মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু বিকাশ কেন্দ্র আছে, এছাড়াও আমাদের যে শিশু নিউরোলজি বিশেষজ্ঞগণ মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আছেন, সেই জায়গাগুলোতে ওনারা প্রথমেই চলে যেতে পারেন। এবং সেই শিশু বিকাশ কেন্দ্রগুলোতে কিন্তু প্রথমেই নির্ণয় করা সম্ভব হয় যে তার মধ্যে কোনো বিকাশজনিত সমস্যা হচ্ছে কিনা, এবং আর্লি ইন্টারভেনশন সেটি শুরু করে দেওয়া হয়। এরপর অন্যান্য বিশেষায়িত সেবাগুলো তারা নিতে পারেন, এবং যেহেতু শিশু নিউরোলজিস্ট বা শিশু বিশেষজ্ঞের আন্ডারে থেকেই তারা চিকিৎসাটি গ্রহণ করবেন, তারা কিন্তু তখন সেই রেফারেল সিস্টেমের মাধ্যমে যথাযথ জায়গায় বাচ্চাটিকে পৌঁছে দিতে পারেন, যেখান থেকে আবার সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মধ্যে তারা চলে যেতে পারে। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে তার মধ্যে হলো আমাদের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, এছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল, তাছাড়া আছে ইপনা যেটি হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এছাড়াও আছে বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলো যেমন হচ্ছে এভার কেয়ার বা ইউনাইটেড স্কয়ার হাসপাতাল, এগুলোতে যেতে পারেন। ওখানেও শিশু বিকাশ কেন্দ্রগুলো আছে। এছাড়াও বিভিন্ন থেরাপি সেন্টার্সগুলো আছে যেখানে অনেক সময় দেখা যায় শিশু নিউরোলজি বিশেষজ্ঞগণ তাদের প্র্যাকটিস করে থাকেন, ওখানেও কিন্তু তারা সমন্বিত ব্যবস্থা পেতে পারেন। এছাড়া রিহেবিলিটেশনের জন্য যেমন আছে CRP, ওখানেও তারা চিকিৎসা সেবার পাশাপাশি থেরাপি সেবাগুলো পেতে পারে। তাছাড়া আছে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, যেখানে তারা যে থেরাপিগুলো সেগুলো পেতে পারে। তো ব্যক্তি পর্যায়ে এবং এছাড়া অন্যান্য সরকারি পর্যায়ে এবং অন্যান্য ইনস্টিটিউট, সবগুলো ইনস্টিটিউটে কিন্তু তারা সেবা গ্রহণ করতে পারেন। কিন্তু প্রাথমিক লিঙ্ক আপটা যদি আমি ঢাকার বাইরে থেকে বলি, তাহলে কিন্তু সেই শিশু বিকাশ কেন্দ্রগুলোর মাধ্যমে করা সম্ভব। আপনার প্রত্যেক দিন তো অনেক শিশু দেখতে হয়, আপনাদেরকে অনেক সমস্যা সাপোর্ট দিতে হয় শিশুদের। সেক্ষেত্রে বিকাশজনিত সমস্যা নিয়ে অনেক শিশু আসে নিশ্চয়ই। কোন ধরনের বিকাশজনিত সমস্যা নিয়ে সবচেয়ে বেশি আসে শিশুরা বা মা বাবারা তাদের সন্তানদেরকে নিয়ে আসেন? বাবা মারা সবচেয়ে বেশি প্রথমেই যে সমস্যাগুলো নিয়ে আসেন, যে আমার বাচ্চা কথা বলছে না, কিংবা আমার বাচ্চা চোখে চোখে তাকাচ্ছে না। আগে একসময় দেখা যেত যে একটু বড় বয়সে আসতেন, কিন্তু এখন সচেতনতাটা কিছুটা তৈরি হওয়ার কারণে অনেক ছোট বয়সেও কিন্তু বাবা মারা এটি ধরতে পারছেন এবং চলে আসছেন। তো সেই ক্ষেত্রে অনেক সময় স্পিচ ডিলে নর্মালি থাকতে পারে, কিংবা অনেক সময় দেখা যায় এটি অটিজমের রেড ফ্ল্যাগ সাইনও হতে পারে। এছাড়াও অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, যেটি একদম পরিপূর্ণভাবে নির্ণয় করা সম্ভব, সেটি নিয়েও কিন্তু অনেক সময় চলে আসতে পারেন। অটিজমের বাইরে যেটি আরেকটি আসেন, সেটা সেরিব্রাল পালসির সমস্যা। কারণ আমরা এখন জানি যে আমাদের প্রচুর নবজাতক এখন বেঁচে যাচ্ছে আমাদের নবজাতক কেয়ারের উন্নতির কারণে, কিন্তু এই নবজাতক যারা বেঁচে যাচ্ছে এবং প্রিটার্ম লো বার্থ ওয়েট অনেক বেবি বেঁচে যাচ্ছে। আগে হয়তো দেখা যেত 700-800 গ্রাম বা 1500 গ্রামের বাচ্চা বেঁচেই থাকতো না, কিন্তু এখন এটি সম্ভব হচ্ছে আমাদের দেশে আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারণে। দেখা যাচ্ছে যে ওদের আবার কিছু কিছু ডেভেলপমেন্ট রিলেটেড প্রবলেম দেখা দিচ্ছে, যে জন্য তারা সেরিব্রাল পালসে বা অন্যান্য বিকাশজনিত সমস্যা নিয়েও কিন্তু আমাদের কাছে আসছে। এছাড়া আমাদের যেটি দেখা যাচ্ছে ADHDও কিন্তু বেড়ে চলেছে, এটিও আমরা কিন্তু প্রতিনিয়তই দেখে থাকছি। এছাড়া ডাউন সিনড্রোম এবং অন্যান্য বিভিন্ন সিনড্রোমিক বাচ্চারা আসে, এবং আইডি বা বুদ্ধি প্রতিবন্ধকতার যে বিষয়টি। কারণ দেখুন, এখন তো আসলে আমাদের বাবা মাদের একটি বা দুটি সন্তান। আগে মনে হতো যে আমার 5টি সন্তানের মধ্যে একটি বাচ্চা যদি একটু বুদ্ধিতে পিছিয়ে থাকে সেটাই কি সমস্যা, কিন্তু এখন দেখা যায় যে বাবা মা খুবই সচেতন। তারা যদি মনে করেন যে বাচ্চাটি স্কুলে তাল মিলিয়ে চলতে পারছে না, তারা কিন্তু নিয়ে আসেন। তো আমরা সেক্ষেত্রেও দেখি যে এই বুদ্ধি প্রতিবন্ধকতাগুলোর কারণ কি, এগুলোই কিন্তু আমাদের কমন কিছু বিকাশজনিত সমস্যা যেগুলো আমরা প্রতিনিয়ত দেখে থাকি। তার মানে আমরা বুঝতেই পারছি যে বাংলাদেশে এখন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে যে শিশুরা রয়েছে তাদের সাপোর্ট সিস্টেমটা অনেক ডেভেলপ করেছে। কিন্তু বাবা মা কিন্তু এখন যথেষ্টই সচেতন, তারা নিয়ে আসছেন। তারপর আমি বাবা মার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যেটি খুব ফিল করিয়ে, যখন দেখা যায় যে বাবা মারা মনে করেন আমার শিশুটি কি প্রতিবন্ধী, আমার শিশুটিকে নিয়ে কে কি বলছে, এই সব স্টিগমা বা কুসংস্কারের কারণে, কিংবা বাতাস লেগেছে, আলগা লেগেছে, এইসব চিন্তা ভাবনার কারণে অনেক সময় বাচ্চাটিকে নিয়ে আসতে দেরি করেন। তো অবশ্যই আমি এটি বলতে চাই আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে, কে কি বলল এসব চিন্তা না করে, আমার সন্তান কিন্তু আমার নিজেরই, আমারই সন্তান, সে অন্য কেউ কিন্তু তার চিকিৎসা বা কোনো সাপোর্টে এগিয়ে আসবে না। আমরা প্রায় দেখে থাকি যে বাচ্চার মধ্যে কিছু ব্যতিক্রম দেখা যাচ্ছে, কিন্তু অনেক সময় বলছে যে মুরব্বীরা বলছেন না না, অনেক বাচ্চা দেরিতে কথা বলে, অনেক বাচ্চা একটু দেরিতে হাঁটে, কেউ কেউ বলেন যে না অসুবিধা নেই, আর একটু অপেক্ষা করি। এই অপেক্ষা করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়।
সেসব ক্ষেত্রে আসলে অনেক রকম কমপ্লিকেশন পরবর্তীতে দেখা দেয়। বিশেষজ্ঞ হিসেবে সেক্ষেত্রে মা বাবার জন্য কি পরামর্শ রয়েছে? এই পরামর্শটি আমি দিতে চাই বাবা মাকে, যেটি আমার প্রতিদিনের কর্মক্ষেত্রেই দেখে থাকি, যে দেখা যায় প্রথম দিকে অনেক দেরি করে ফেলেন বাবা মারা, আসতে দেরি করে ফেলেন, যে এই স্টিগমাগুলোর কারণে, যে আচ্ছা কিছুদিন অপেক্ষা করি হয়তো ঠিক হবে, কিংবা আমার বাচ্চাটি যদি নিয়ে গেলে প্রতিবন্ধকতা কোনো নির্ণয় হয়, আমার আশেপাশের লোকজন কি বলবে। এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে প্যারেন্টসদেরকে, এবং মনে করতে হবে এটাই যে আমার বাচ্চাটির উন্নতির দায়িত্ব কিন্তু আমার প্রতিবেশী বা আমার কোনো আত্মীয়স্বজন এসে কিন্তু সেটি করে দিয়ে যেতে পারবে না। তারা হয়তো কথা বলতে পারেন, কিন্তু দায়িত্বটা কিন্তু বাবা মাকেই নিতে হবে। কাজে যত দ্রুত সম্ভব বাচ্চাকে এই যে সেন্টারগুলো, যে জায়গাগুলো বললাম, সেই সব জায়গায় নিয়ে আসতে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে, অনেক সময় দেখা যায় আমরা যখন নির্ণয় করে ফেলি যে কোনো প্রতিবন্ধকতা, যে কোনো এই ধরনের সমস্যাগুলো শুধুমাত্র ওষুধের উপর নির্ভরশীলতা চলে আসে, কিন্তু ব্যাপারটি মোটেই তা না। এটি কিন্তু বিকারজনিত সমস্যা সবসময় মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তো আমাকে অবশ্যই চিকিৎসকের পাশাপাশি তার যে চিকিৎসক যে অ্যাডভাইসগুলো করে থাকেন, বিভিন্ন থেরাপি, বিভিন্ন ডায়েটের বা এই জিনিসগুলো কিন্তু করতে হবে, যেমন ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, তার স্পেসিফিক ডায়েট মেনটেন করা, তার জন্য যদি কোনো স্পেশাল এইড ইউজ করা প্রয়োজন হয় তার হাত পায়ের জন্য, সেগুলো ব্যবহার করা, তাকে যদি স্পেশাল কোনো স্কুলে যেতে হয় সেটি করা। এই জিনিসগুলো কিন্তু চিকিৎসা মানে ওষুধের পাশাপাশি করে যেতে হবে। আপা, আমরা আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শেষ মুহূর্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতার আলোকে যদি কোনো মেসেজ দেন। দর্শকদের উদ্দেশ্যে সবশেষে আমি এটাই বলতে চাই যে যদি আপনাদের শিশুর মধ্যে দেখেন যে কোনো ধরনের বিকারজনিত পিছিয়ে থাকা আছে, তাহলে যত দ্রুত সম্ভব যে বিশেষায়িত সেবাগুলোর কথা বললাম সেখানে সকল ধরনের কুসংস্কার, স্টিগমা এগুলো ভেঙে বাচ্চাকে নিয়ে আসুন, এবং সেই ক্ষেত্রে আমরা সেই যে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ সেটির মধ্যে আপনাদের শিশুদেরকে ইনক্লুড করে দিব, এবং দেখা যাবে যে এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা শিশুদেরকে যথাযথ বিকাশে সাহায্য করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের আজকের এপিসোডে অংশ নেওয়ার জন্য এবং এত মূল্যবান কথাগুলো বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ডাক্তার শাওলী সরকার যেমনটি বললেন, শিশুর মধ্যে যদি কোনো রকম ব্যতিক্রম দেখতে পাওয়া যায় তবে দেরি করা একদমই ঠিক হবে না। যত দ্রুত সম্ভব আমরা শিশুকে নিয়ে যাব একজন শিশু বিশেষজ্ঞের কাছে, পরামর্শ নেব তার, এবং সেই পরামর্শ অনুযায়ী কাজ করব। আমরা চাই না আমাদের অসচেতনতার কারণে আমাদের কোনো শিশু পিছিয়ে পড়ুক। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেরেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও, হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।